প্রিয় শিক্ষার্থীরা, আলু পড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজ আমরা আলোচনা করব আবু জাফর ওবায়দুল্লাহর "আমি কিংবদন্তির কথা বলছি" কবিতাটি নিয়ে। এই কবিতাটার ভাষা কিংবা গঠন তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। একই লাইনের বারবার ব্যবহার তোমরা দেখতে পাবে। আশা করছি আজকের এই ভিডিওর পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক। কবিতার নাম হচ্ছে "আমি কিংবদন্তির কথা বলছি"। এই যে এখানে একটা শব্দ কিংবদন্তি, তোমরা হয়তো অনেকে এটার ইংরেজি প্রতিশব্দটা জানো, লিজেন্ড। এখন লিজেন্ড বলতে আবার কি বুঝো? যে তোমার একটা ফ্রেন্ড যে কিনা তোমাদের মধ্যে এক্সেপশনাল, অথবা তাকে তোমাদের রাগাতে ভালো লাগে। তো তারে বলতেছো যে, "দোস্ত তুই তো একটা লিজেন্ড।" কিন্তু এই কিংবদন্তি শব্দের অর্থ হলো জনশ্রুতি। মানে তুমি একটা কথা শুনছো কারো কাছ থেকে, সে শুনেছে কারো কাছ থেকে। এভাবে সবাই সবার কাছ থেকে শুনে, শুনে পুরো এলাকার মানুষ বিষয়টা জানে। অথবা তুমি তোমার বাবার কাছ থেকে শুনলে, বাবা শুনেছে দাদার কাছ থেকে। মানে এটা সমাজে প্রচলিত আছে, কিন্তু এটার সত্যতা নিয়ে প্রশ্নও থাকতে পারে, অথবা এটা সত্যও হতে পারে। এবার কবিতার মূল পাঠে আমরা প্রবেশ করি। কবি বলছেন, "আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।" এই কবিতায় কবিতার পূর্বপুরুষের কথা বলছেন। এই পূর্বপুরুষ কারা? এই পূর্বপুরুষ হচ্ছে তোমার বাবা, দাদা, পরদাদা, তাদের পূর্বে যারা ছিল, হাজার বছর ধরে যারা ছিল, সেই চর্যাপদের সময় থেকে কিংবা তারও আগে থেকে যারা এই বাংলাদেশ ভূখণ্ডে বাস করত। তাদেরকে উদ্দেশ্য করে কবি বলছেন যে তার পূর্বপুরুষের কথা তিনি বলছেন। এবং এই যে মানুষগুলো যারা ইতিহাসের পরিক্রমায় আসলো, বিভিন্ন সময়ে তারা শাসন এবং শোষণের শিকার হয়েছে। মুসলমান আমলে কিংবা মুঘলদের সময়, ইংরেজ শাসন আমলে বা পাকিস্তান শাসন আমলে। তো তাদের কথাগুলো কবি ধাপে, ধাপে বর্ণনা করবেন। কবি বলছেন, "আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল।" এই যে করতল শব্দটা, কর মানে হাত। হাতের তলায় পলিমাটির সৌরভ ছিল। এটার মানে হচ্ছে যারা মাটি নিয়ে কাজ করে, মাটিতে চাষবাস করে, তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। পিঠে আবার রক্তজবার দাগ। তাহলে স্বাভাবিকভাবে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে তার করতলে পলিমাটির সৌরভ, মানে মাটির ঘ্রাণ আছে। তখন বোঝা যায় তিনি ছিলেন কৃষক। কবির পূর্বপুরুষ কৃষক ছিলেন, বা আমাদের সবারই পূর্বপুরুষ কোনো না কোনোভাবে হয়তো কৃষক, অথবা ক্রীতদাস, অথবা নানাভাবে সমাজের নিচু শ্রেণীর মানুষ ছিল, অনার্য আমরা যাদেরকে বলছি। তো কবি এখানে বলছেন যে তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল। স্বাভাবিকভাবে এই রক্তজবার ক্ষতটা হচ্ছে দাসত্ব, শোষণ এবং সংগ্রামের একটা চিহ্ন, যেটি কিনা এখানে কবি বর্ণনা করার ট্রাই করেছেন। দ্বিতীয় স্তবকে যদি দেখো যে কবি লিখছেন, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কবির পূর্বপুরুষ যারা ছিলেন তারা পাহাড়ের কথা বলতেন। চর্যাপদের দিকে যদি দেখো, সেখানে দেখবে যে টালত ঘরমোর, লেখক লিখছেন যে টালত মানে হচ্ছে পাহাড়। পাহাড়ের মধ্যে বা টিলার মধ্যে মানুষের ঘর। তো এই অঞ্চলের অনেক মানুষ স্বাভাবিকভাবেই পাহাড়ে বাস করত। তারা তোমার গঙ্গা, ভাগীরথী কিংবা এই যে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় যে সমতল ভূমি, সেখানে বাস করত। পরবর্তীতে লেখা আছে অরণ্য এবং সাপদের কথা বলতেন। এই অরণ্য মানে তো আমরা বনকে বুঝি। সাপদ বলতে বুঝি যেখানে তোমার হিংস্র জীবজন্তু থাকে। তো তাদের সাথে ফাইট করেই তো আদিম মানুষকে বাঁচতে হতো। সেই বিষয়টা কবি এখানে উল্লেখ করেছেন। কবি বলছেন, তার যে পূর্বপুরুষ তিনি পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই যে জমি আবাদ, এই বিষয়টার সাথে কবি এখানে সম্পৃক্ত করছেন কবি আর কবিতাকে। এটার মানে কি? এটার মানে হলো এই যে কাজ, অথবা এই কবিতার প্রত্যেকটা বিষয়কে কবি দেখবা যে সিম্বলাইজ করেছেন কবিতা শব্দ দিয়ে। এবং এই কবিতার সাথে সম্পৃক্ত হচ্ছেন কবি। কবি কারা? কবি বলতে আমরা বুঝবো এই জনপদের সব মানুষকে। ঠিক আছে? তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। তাহলে আমরা যে কথা বলছি, আমাদের যে সত্যতা, আমাদের কথার যে বর্ণনা, যে ভাষ্য, আমাদের যে ইতিহাস এবং আমাদের যে শ্রম, এই সবগুলোকে কবি আসলে একীভূত করছেন, একসাথে নিয়ে আসছেন। কবি জিহ্বায় উচ্চারিত সত্য শব্দকে মানুষের সততা এবং সাহসের প্রকাশ হিসেবে দেখিয়েছেন, এবং কর্ষিত জমির শস্য দানাকেও তিনি কবিতা বলছেন। এর মানে হচ্ছে এটি আমাদের শ্রমের ফসল। এর পরের স্ট্রেঞ্জাতে যেটি আছে, কবি লিখছেন, "যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।" এই যে এই পংক্তিতে তোমার কবিতা শব্দের বারবার ব্যবহার। এখানে এই কবিতা হচ্ছে
মুক্তির পথ। আমি একটু আগে তোমাদেরকে যেটা বলেছিলাম, কবিতা শব্দটা আসলে প্রতীকীভাবে ব্যবহার করা হয়েছে। এখানে দেখবে যে প্রত্যেকটা গল্পই হচ্ছে মানুষের জীবনের যে আলেখ্য বর্ণনা করা আছে, প্রত্যেকটাই কবিতা। প্রত্যেকটাই হচ্ছে মানুষের মুক্তির গল্প বলছে এবং এই হাজার বছর ধরে যে আমাদের ইতিহাস সেটির গল্প বলছে। তো লেখক বলছেন যে কবিতা শুনতে জানে না, মানে আমাদের পূর্বপুরুষের ইতিহাস যে শুনছে না, আমাদের যে জীবনের বৃহৎ সম্ভাবনার কথা শুনছে না, সে আসলে কি হবে? সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। সে স্বাধীনতা পাবে না, মুক্তি পাবে না। তাহলে এই কবিতা হচ্ছে মুক্তির প্রতীক। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। এখানে আসলে মানসিক দাসত্বের এক ধরনের ইঙ্গিত আছে যে আমরা মানসিকভাবে মানুষের কাছে কি দাস থাকবো? না। হয়তো আমরা শারীরিকভাবে বা ঐতিহাসিক ক্রমধারায় মানুষের শাসন এবং শোষণকে মেনে নিয়েছিলাম এবং দাস ছিলাম। কিন্তু যদি আমরা মানসিক মুক্তিটা না খুঁজি তাহলে তো আমরা বাঙালি জাতি হিসেবে কখনো মুক্তি পাবো না। কবি এই বিষয়টি এখানে উল্লেখ করেছেন। কবি এরপর লিখছেন, "আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি।" এই যে এখানে উনুনের আগুনে উজ্জ্বল একটা আলোকিত জানালা, এটা হচ্ছে সম্ভাবনার প্রতীক, আশার প্রতীক। আমরা এখানে মুক্তি পাবো। এরপর দেখবে যে কবি তার মায়ের কথা বলছেন যে, "আমি আমার মায়ের কথা বলছি।" তিনি বলতেন, "প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে।" মানে তুমি ধরো সাঁতার জানো না, কিন্তু যখন স্রোত আসবে, বন্যার স্রোতে কি হয়? সব ভেসে যায় না? জাতির চিন্তার মুক্তি যখন ঘটবে, তার মধ্যে যখন আশা থাকবে, উজ্জ্বল আলোকিত জানালা, মানে তার ভবিষ্যতে একটা মুক্তির সম্ভাবনা থাকবে। তখন সে জাতি হিসেবে গতিশীল থাকবে। সে সময়ের কালস্রোতে ভেসে যেতে পারবে। মানে সে জাতি হিসেবে টিকে থাকবে। বাকিরা কি হবে? হারিয়ে যাবে। পরের অংশটা দেখো, কবি লিখছেন যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এই যে মানুষ ভেসে যাবে বলা হচ্ছে কিংবা মাছের সাথে তুমি খেলা করতে পারবে না। ২ ভাবেই ব্যাখ্যা করা যায়। এখানে কবির পূর্বপুরুষ জেলে ছিলেন। দ্বিতীয়ত বোঝানো যেতে পারে যে এখানে কবি মূলত প্রকৃতির সাথে মানুষের যে মেলামেশা কিংবা একাত্মতা সে বিষয়টির কথা বলেছেন। এই যে মাছের সঙ্গে খেলা করা কিংবা মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারা, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে তার ইতিহাস ঐতিহ্যের সাথে নিজের মা পূর্বপুরুষের সাথে সম্পৃক্ততার এক ধরনের প্রমাণ বহন করে। পরবর্তী লাইনগুলো যদি আমরা দেখি, "আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।" এই কবিতাটাতে তুমি গঠনগতভাবেই পূর্বপুরুষ শব্দ, কিংবদন্তি শব্দ, কবিতা শব্দ এই বিষয়গুলো বারবার দেখতে পাবে। কবি বলছেন, "আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি।" এই যে এই প্রেক্ষাপট, এখানে গর্ভবতী বোনের মৃত্যু, এটা মুক্তিযুদ্ধের এক ধরনের প্রেক্ষাপট। মায়ের ছেলেরা যুদ্ধে চলে যাচ্ছে। তাহলে এই যে হাজার বছরের পরিক্রমায় যখন থেকে আমরা দাস ছিলাম, তার পরবর্তী সময়ে অনেকগুলো জাতি আমাদেরকে শাসন করেছে। এবং সর্বশেষ আমরা যখন পাকিস্তানিদের কাছে শাসনের শিকার হচ্ছি, সেই সময় তাদের আক্রমণে অনেক গর্ভবতী বোনের মৃত্যু হয়েছে। অনেক ছেলেরা যুদ্ধে চলে গেছে। তখন কবি এই বিষয়টি বলছেন যে, "যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়।" দেশকে যদি তুমি ভালো না বাসো তখন তো তুমি যুদ্ধে পার্টিসিপেট করবা না। মানে তুমি তোমার জীবনটা দিয়ে দিচ্ছ একটা দেশের জন্য, তোমার দেশের জন্য। তুমি তো এখানে থাকতে পারবা না। মরে গেলে তো আর ফিরে আসবা না। কিন্তু তোমার যে বিষয়টাকে অবলম্বন করে এই যুদ্ধে যাওয়া সেটা হচ্ছে তোমার পরিবার, মানুষ, সমাজ সবার প্রতি ভালোবাসা। কবি লিখছেন যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। তাহলে বাবাদের যে ফাইটিংস সে তো তার সন্তানের জন্য মরতে পারবে না যদি সে কবিতা শুনতে না জানে। সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এই যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা এইটা হচ্ছে জীবনের আদর্শ এবং উজ্জ্বলতার প্রতীক। এই সূর্যটা কি? এই সূর্য মানে তোমার আদর্শকে তুমি ধারণ করছো কিনা। এই আদর্শ যদি ধারণ না করো তাহলে দেশ তো তোমার কাছে দেশ মনে হবে না। দেশকে নিয়ে গেল না, কি করলো? এই বিষয়ে তখন তোমার কোনো অনুভূতিই হবে না। কবি লিখছেন, "আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।" আবার একই লাইনের ব্যবহার। "তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল।" ১ম স্তবকে আমরা যে লাইনটা পেয়েছি। কিন্তু এই লাইনটা ১ম স্তবকে ছিল না। কারণ তিনি ক্রীতদাস ছিলেন। এই ব্যাখ্যাটা আমরা এখন পেলাম যে কবির পূর্বপুরুষ তাকে চাবুক দিয়ে হয়তো কেউ মেরেছে। যে কারণে তিনি ক্রীতদাস ছিলেন এই বিষয়টা এখানে আছে।
তো এই স্তবকে তোমরা দেখবে যে পূর্বপুরুষের দাসত্ব সংগ্রামের কথা আবার লেখক বলছেন। শারীরিক মানসিক শৃঙ্খলের প্রতীক হচ্ছে এই ক্রীতদাস শব্দটা। মানে তুমি যখন দাস হয়ে যাও তখন তো সব মানুষ তোমাকে রুল করবে। এই জায়গাতে আমাদের কি দরকার? আমাদের মুক্তির জন্য এই জায়গাতে স্বাধীনতার দরকার এবং কবি এই বিষয়টা এখানে বর্ণনা করেছেন। পরের স্তবকে আছে যে আমরা যদি আমাদের জাতি হিসেবে নিজেদেরকে গতিশীল রাখতে চাই আমাদেরকে কি করতে হবে? এখানে আছে যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। মানে আমরা ফসলের চাষাবাদ করলেই তো নিজেরা সমৃদ্ধ হতে পারবো বা মানুষ হয়তো আমরা এভাবেই ক্রমাগত বাংলাদেশ রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছি যে মৎস্য লালন করবে, প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। এখানে এই যে মানব যে সমৃদ্ধি কিভাবে অর্জন করতে পারবে কৃষিকাজ করে, মৎস্য চাষ করে, পশুপালন করে এবং পরবর্তীতে বলা আছে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে, ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। এটা যে শুধুমাত্র কামারের কথা বলা আছে এমন না। এখানে এই যে লৌহখণ্ডের ব্যবহার, এটি তোমাকে ইস্পাতের তরবারি বানাতে সাহায্য করবে। কিংবা আধুনিক কনটেক্সট এ যদি চিন্তা করি, তুমি এই লৌহখণ্ড কিংবা যত মেটাল আছে, সেগুলো দিয়ে যদি তুমি সাবমেরিন বানাও, মিসাইল বানাও, যাই বানাও না কেন, সেখানে এই বিষয়গুলো লাগবে। মানে তোমাকে এখানে শক্তিশালী হতে হবে। এই যে সংগ্রামমুখর পরিস্থিতির যে অবস্থা, এখানে তোমাকে কি করতে হবে? শক্তিশালী হতে হবে। কবি এরপর বলছেন, "দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি।" এই যে দীর্ঘদেহ পুত্রগণ, এটি মূলত যে আধুনিক জেনারেশন, তরুণ প্রজন্ম, তাদের উদ্দেশ্যে কবি মুক্তির বার্তা দিচ্ছেন। যে তুমি ওই যে মায়ের মৃত্যুর কথা স্মরণ করো, বোনের মৃত্যুর কথা স্মরণ করো, তখন তোমার দেশের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হবে। তুমি তোমার দেশকে তখন এগিয়ে নিয়ে যেতে পারবে। কবি পরবর্তীতে লিখছেন, "আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা।" এই যে শেষ স্তবক, এখানে কবিতার সৌন্দর্য আছে। যেখানে দেখবে যে প্রত্যেকটা প্রতিরোধ, যুদ্ধ সবগুলোই আসলে কবিতা। এবং এখানে এটিকে সুন্দরের এক ধরনের অনিবার্য অভ্যুত্থান হিসেবে দেখানো হয়েছে। তারপর সুপুরুষের ভালোবাসার সুকণ্ঠ সংগীত হিসেবে দেখানো হয়েছে। তো এই কবিতাটা আমি বারবার তোমাদেরকে যেটা বলছি, কবিতাটা হচ্ছে মুক্তির প্রতীক, আশা-আকাঙ্ক্ষার প্রতীক, মানুষের জাতি হিসেবে টিকে থাকার প্রতীক, সংগ্রামের প্রতীক, লড়াইয়ের প্রতীক। আমাদের যা আছে ইতিহাস, ঐতিহ্য প্রত্যেকটা বিষয় এই কবিতা শব্দের মাধ্যমে লেখক মূর্ত করেছেন। কবি লিখছেন যে রক্ত জমার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা। এটা তোমার ভাষা আন্দোলন হোক কিংবা এই যে জুলাইয়ের অভ্যুত্থান হোক, যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিখড়। এইটা হচ্ছে তোমার প্রতিরোধের উচ্চারণ। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবি শেষে আসলে প্রশ্ন রেখেছেন, তার যে পূর্বপুরুষ সে যে সংগ্রাম করে এই রাষ্ট্রটাকে, এই জাতিটাকে টিকিয়ে রেখেছেন, তার মতো কি আমরা পারবো? এখানে আশাবাদ প্লাস এই জায়গাতে আমরা এটাও বলতে পারি যে লেখক হিসেবে কবির এক ধরনের চিন্তা আছে। আমাদের পূর্বপুরুষের মতো আধুনিক প্রজন্ম কি তার জাতি হিসেবে তার জাতিসত্তাকে ধারণ করবে কিনা? জাতিসত্তার যে সংগ্রামের ঐতিহ্য, ইতিহাসকে সে লালন করবে কিনা? এই চেতনায় সে নিজে বলীয়ান হবে কিনা? এ ধরনের একটা প্রশ্ন রেখেছেন কবি। এখন আমরা কবিতার মূল ভাব নিয়ে আলোচনা করব। আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটা মূলত কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা মানে কি? এই নাম কবিতার মানে হচ্ছে যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ওই গ্রন্থের নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং ওই গ্রন্থের একটা কবিতা যেটা আমরা পড়ছি সেটির নামও সেম। দ্বিতীয়ত এটার মূল বিষয় হচ্ছে মানব মুক্তির ঘোষণা। এই কবিতার প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে হাজার বছরের ইতিহাস সংগ্রাম। এই যে আমরা টিকে আছি, আমাদের যে এক ধরনের মানবিক উদ্ভাসন হচ্ছে, বিজয় হচ্ছে, সেটির ইতিহাস হচ্ছে এই কবিতা। এবং এই কবিতায় প্রতীকের ব্যবহার আছে কবিতা শব্দের মধ্য দিয়ে। এই কবিতার ইতিহাস চেতনায় কি পাবো আমরা? পূর্বপুরুষের গৌরবোজ্জ্বল লড়াই পাবো, ভূমিজীবী ক্রীতদাস শ্রেণী যারা ছিল তাদের সংগ্রামের ইতিহাস পাবো। পারিবারিক কিছু চেতনা আছে, মা, বোন, ভাই যাদের কারণে তুমি যুদ্ধে যাচ্ছ কিংবা যুদ্ধে অংশগ্রহণ করছো। স্বাধীনতার চেতনার কথা আছে। এবং আঙ্গিক বা গঠনগত দিক থেকে যদি দেখো, দেখবে যে আমি কিংবদন্তির কথা বলছি যে তোমাদেরকে আগেও বললাম, এই লাইনগুলোর বারবার ব্যবহার আছে। যে কবিতা শুনতে জানে না, এই লাইনের বারবার ব্যবহার আছে। এবং এই কবিতাতে কিছু ইন্দ্রিয়াতীত বোধ যেগুলোকে আসলে তুমি তোমার ইন্দ্রিয়, এই যে চোখ, কান, নাক, ত্বক এগুলো দিয়ে অনুভব করতে পারবে না। যখন বলা হচ্ছে যে কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, এই কর্ষিত জমির দানাটাকে তুমি কিভাবে কবিতা হিসেবে কল্পনা করবা? শস্যটা না হয় তুমি চোখ দিয়ে দেখতে পাও, একটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করলে।
কিন্তু যখন বলা হচ্ছে প্রতিটি শস্যদানা কবিতা, তখন তোমাকে কবিতা আর এই শস্যদানাকে ব্লেন্ড করে ফেলতে হয়। এটা আসলে কোনো ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। তো এই কবিতার চিত্রকল্পগুলো এমন যে একই সাথে সিনারিও থাকবে শস্য এবং কল্প থাকবে, কল্পনা থাকবে। তুমি ভাবছো এই শস্যটাই হচ্ছে কবিতা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে যদি তোমাদের লেকচার দরকার হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো।